গ্যাস সংকট দেশের অন্যতম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা প্রায় 7 মাস বন্ধ। এতে প্রতি মাসে 135 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। সার উৎপাদন ব্যাহত হওয়ায় কৃষিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। মেঘনার পূর্ব পাড়ে 500 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত আশুগঞ্জ সার কারখানা। চালু হওয়ার প্রথম দিকে দিনে কারখানাটি 1600 টন সার উৎপাদন করলেও এখন কোনো মতে প্রায় 1150 টন ইউরিয়া সার উৎপাদন করতে পারে। তবে এক দশক ধরে যান্ত্রিক ত্রুটি সহ গ্যাস সংকটে বারবার বন্ধ হচ্ছে কারখানাটির উৎপাদন। এতে প্রতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা বিঘ্নিত হচ্ছে। প্রতি মাসে 135 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। একসময় লাভজনক হলেও এখন অনেকটা লোকসানে চলছে এই কারখানাটি। অভিযোগ রয়েছে, বিদেশ থেকে সার আমদানি করতে কমিশন বাণিজ্যের জন্য বছরের বেশিরভাগ সময় গ্যাস বন্ধ রাখা হয়। এতে সরকারের যেমন আর্থিক ক্ষতি বাড়ছে, তেমনি হাজার হাজার কোটি টাকা মূল্যের যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে। এছাড়া মানসম্পন্ন সার থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। আজকে আপনার গ্যাসের অভাবে এই হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি ভাবে চলতেই থাকে তাহলে তো আমরা ভবিষ্যতে সার উৎপাদন করতে পারবো না। গ্যাস সংকটের কারণে যদি ফ্যাক্টরি আমরা চালাই না রাখি, তাহলে আমাদের যে বিভিন্ন ভেসেলগুলো আছে, আমাদের ক্যাটালিস্ট আছে, সেগুলো ড্যামেজ হয়ে যাবে। আমরা চাই যে পুনরায় কারখানায় গ্যাস দিয়ে আবার পুনরায় চালু হোক। পিটুরি চালু হোক। চালু হলে মনে করেন আমরা যে অনেক শ্রমিক আছি, আমরা মনে করেন বৈশাল হয়েছি, অনেক কষ্ট মেজে আমরা আছি। আশুগঞ্জ সার কারখানার সিবিএ এর সাধারণ সম্পাদক বলেন, সার কারখানাগুলো চালু থাকলে কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। যে কোনো সময় সারের মূল্য বহির্বিশ্বে বেড়ে যেতে পারে, তখন আপনি কি করবেন? এই ফ্যাক্টরিগুলো না চলে দিয়ে বসাই ফেলেন, তখন আপনি আমদানি করতেও পারবেন না, যেখানে দেশের খাদ্য নিরাপত্তা বিরাট একটা শঙ্কার মধ্যে পড়বে। এদিকে 1 মার্চ থেকে বন্ধ থাকলেও দ্রুত কারখানাটি চালু হবার ব্যাপারে আশাবাদী কারখানার উপমহাব্যবস্থাপক। কারখানা তো অবশ্যই আর্থিক লস হচ্ছে গভর্নমেন্টের, এটিগুলি বিদেশ থেকে আমদানি করা বা কাফকো থেকে ইন্টারন্যাশনাল রেটে কিনা, এগুলো তো গভর্নমেন্টের। কিন্তু আমাদের যদি কারখানা 5টা কারখানা যদি চালু থাকে, তাহলে গভর্নমেন্টের যে আমাদের 25-26 লক্ষ টন সার উৎপাদন, এটা আমরা 20-22 লক্ষ টাকা এমনি দিতে পারবো। তো অল্প কিছু আমদানি করলেও তো হয়ে যাবে। জেলা প্রশাসক জানান, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কথা হয়েছে, দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এই 4টা গ্যাসের সবগুলোই প্রায় বন্ধ এখন। গ্যাস স্বল্পতার কারণে এই 4টা সবগুলোই বন্ধ। তো এনিহাও আমাদের কথা হয়েছে অলরেডি, আমাদের যে কনসার্ন যারা দপ্তর আছে, মানে মন্ত্রণালয়, ওখানে আমাদের সাথে কথা হয়েছে, এর আগে যোগাযোগ করেছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গ্যাস ছাড়া। সংশ্লিষ্টরা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা সবার। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, আপনি তো সেখানে আছেন, জানাবেন যে কারখানাটি কবে নাগাদ আবার উৎপাদনে ফিরবে, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন, এবং কারখানার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বিদেশ থেকে সার আমদানি করতে কমিশন বাণিজ্যের জন্য বছরের বেশিরভাগ সময় গ্যাস বন্ধ রাখা হয়। এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে, সব মিলিয়ে একটু জানাবেন। আপনি জানেন যে এটি আসলে দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি সার কারখানা। 1981 সালে কারখানাটি প্রতিষ্ঠিত হয়। 83 সালে কিন্তু এটি বাণিজ্যিকভাবে উৎপাদনে আসে। উৎপাদনে আসার পর গত 1 দশক ধরে এখানে কিন্তু বিভিন্ন সময় গ্যাস সংকট ও কারখানার যে যান্ত্রিক ত্রুটি সহ নানা কারণে কারখানাটি বিভিন্ন সময় বন্ধ থাকে। আপনি জানেন এখানে প্রতিদিন প্রায় 1100 থেকে 1200 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হয়। আমি আপনাকে একটু আপনি দেখাই কারখানার পরিবেশটি। এখানে কারখানায় প্রতিদিন এখানে গত 1 দশক ধরে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সংকট সহ কারখানাটির উৎপাদন এখানে কিন্তু ব্যাহত হচ্ছে। এতে প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রাও বিঘ্নিত হচ্ছে। একসময় এটি কিন্তু একটি লাভজনক প্রতিষ্ঠান ছিল, এখন অনেকটাই দীর্ঘদিন এখানে যান্ত্রিক ত্রুটি সহ নানা কারণে প্রতিষ্ঠানটি কিন্তু এখন লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে রয়েছে। আপনি জানেন গত 1 মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রতি মাসে 135 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে বলে তার কারখানা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। উৎপাদন বন্ধ থাকায় কারখানার যে মূল্যবান যন্ত্রপাতি সেগুলো নষ্ট হচ্ছে। উৎপাদন ও বিপণন প্রক্রিয়ার সাথে জড়িত রয়েছে এখানে কয়েক হাজার মানুষ, তারও কিন্তু অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। এখানকার উৎপাদিত সার ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ 10 জেলায় সরবরাহ করা হয়।
উৎপাদন বন্ধ থাকায় সার সরবরাহ এখানে সার সরবরাহ নিয়ে কিন্তু কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে। উৎপাদন তারা এখানকার যারা কর্মচারী রয়েছেন তারা এবং কৃষকদের পক্ষ থেকে দ্রুত এই কারখানাটি চালুর ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম কারখানার একজন কর্মকর্তার সাথে। তিনি আমাকে বলেছেন যে আশা করছেন যে শীঘ্রই এটি উৎপাদনে আসবে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আমাকে বলেছেন যে এ বিষয়ে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছেন। তিনি আশা করছেন যে দ্রুত এটি উৎপাদনে আসবে। এই কারখানার উৎপাদন বন্ধ থাকার কারণে কিন্তু এখানে অতিরিক্ত দামে কিন্তু বিদেশ থেকে সার আমদানি করতে হচ্ছে। রুমি, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমরাও সেটি আশা করছি দ্রুতই কর্তৃপক্ষ এই বিষয়ে পদক্ষেপ নেবেন। দর্শক, ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জালালউদ্দিন রুমি। কুড়িগ্রামে আমন আবাদের মৌসুমে ইউরিয়া সহ বিভিন্ন সার সংকটের কারণে বিপাকে কৃষক। তারা বলছেন ডিলাররা পর্যাপ্ত সার দিতে পারছে না, তাই বাইরে থেকে দ্বিগুণ দামে সার কিনতে হচ্ছে। এতে সারের অভাবে ধানক্ষেত নষ্ট হচ্ছে। তবে কর্তৃপক্ষের দাবি সারের সংকট নেই, খুচরা ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখে দাম বাড়াচ্ছে। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। আমন আবাদের শুরুতেই কুড়িগ্রামে দেখা দিয়েছে সার সংকট। কৃষকরা দিনের পর দিন ডিলারের কাছে গিয়েও সার পাচ্ছেন না। চলতি বছর জেলায় বন্যা ও বৃষ্টি কম হওয়ায় চরাঞ্চলেও বেড়েছে আবাদ। এর সাথে শীতের আগাম সবজি চাষ শুরু হওয়ায় সারের চাহিদাও বেড়েছে। কৃষকরা বলছেন জেলায় বিসিআইসির সার ডিলার 94 জন আর বিএডিসির 116 জন। সেখানে লাইনে দাঁড়িয়েও একজন 20 কেজির ওপর সার পাচ্ছেন না। আর খোলা বাজারে সংকট দেখিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন কিছু ব্যবসায়ী। পর্যাপ্ত সার সরবরাহ না হলে আগামী আমন মৌসুমে কৃষকরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে এবং উৎপাদন ব্যাহত হবে। কৃষক মানুষ, কৃষির কাজ করি, জীবন বাঁচাই, আবাদ কিস্তি করব, এখন সার পাচ্ছি না। বাজারে গেলে সার নাই, দ্বিগুণ দামে সার কিনতে হচ্ছে। তারা আরো জানান ডিলাররা পর্যাপ্ত সার দিতে পারছেন না, যতটুকু সার দিচ্ছে তার দাম দ্বিগুণ। সারের অভাবে ধান ক্ষেত নষ্ট হচ্ছে। এবারে বন্যা হয় নাই, ধান ক্ষেত অনেক বেশি, সার পাচ্ছি না। পয়সা দিয়েও সার পাওয়া যায় না। গতবার সার কিনছি যে দাম, তার চেয়ে এবারে আরো কেজিতে 10 থেকে 15 টাকা বেশি নিচ্ছে, তাও সার পাই না। কৃষি অধিদপ্তর জানিয়েছে সারের কোনো সংকট নেই। আমন ধানের আবাদ বেড়ে যাওয়ায় সারের চাহিদা বেড়েছে। কৃষকদের সার সুষ্ঠুভাবে বিতরণও করা হচ্ছে। আমরা আশা করছি যে সারের কোনো সংকট হবে না। আমাদের যে অনুমতির বরাদ্দ আছে, আমরা এই বরাদ্দ সুষ্ঠুভাবে পেলে আমরা কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে এই সারটি বিতরণ করতে পারবো। জেলার 9 উপজেলার মধ্যে রৌমারী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী এবং ফুলবাড়ী উপজেলায় সার সংকটের অভিযোগ করেছেন কৃষকরা। জেলায় এবার 1,21,400 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। বনশ্রী হালদার, 71। দর্শক, সারের সংকট নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একটু জানাবেন যে জেলা জুড়ে ইউরিয়া সহ বিভিন্ন সার সংকটের কি কারণ রয়েছে এবং কেন ডিলাররা পর্যাপ্ত সার দিতে পারছেন না। সাথে আরও একটি বিষয় যুক্ত করবেন, খোলা বাজারে সংকট দেখিয়ে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, এ বিষয়ে কর্তৃপক্ষের পদক্ষেপ কেমন দেখা যাচ্ছে? আমার অবস্থা, কুড়িগ্রামে সার সংকট চলছে আজ প্রায় 15 দিন থেকে। শুধু ইউরিয়া সার নয়, টিএসপি, পটাশ, ড্যাপ সহ সব কিছু সারের সংকটের কারণে কৃষকরা দিশাহারা হয়ে পড়েছে। কৃষকরা বলছে যে আসলে এই সার সংকটের কারণে তাদের ভরা মৌসুম আমন আবাদের এবং সবজি আবাদের প্রায় ক্ষতি হয়ে যাবে। কয়েকদিন থেকে সার সংকটের কারণে জেলার বিভিন্ন উপজেলায় রাস্তা অবরোধ এবং কৃষি কর্মকর্তাদের অবরোধ করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই মৌসুমে ইউরিয়া, পটাশ, ড্যাপ সহ বিভিন্ন সার কিছুটা লাগে এবং তারা কৃষকরা পাচ্ছে না। এ কারণেই যারা পাচ্ছে তারা চড়া দামে কিনছে। প্রতি বস্তা তারা কিনছে 1800 টাকা ইউরিয়া, 1400 টাকা ড্যাপ এবং 21 থেকে 2200 টাকার মধ্যে টিএসপি কিনছে। যদিও কুড়িগ্রাম জেলায় ডিলার রয়েছে, বিসিআইসি ডিলার রয়েছে 94 জন এবং
বিএডিসি ডিলার রয়েছে 116 জন। এইসব ডিলারের মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রামের যে বিসিআইসি ডিলাররা এরা ইউরিয়া সার পেয়ে থাকেন, তবে বিএডিসি ডিলাররা ইউরিয়া সার পান না। এ কারণেই বিসিআইসি ডিলাররা তাদের ইচ্ছে মতো ইউরিয়া সার তারা বিক্রি করছেন কৃষকদের কাছে বেশি চড়া দামে। আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বিসিআইসি একজন ডিলার আমাকে জানিয়েছেন যে তিনি বলেছেন যে চলতি মাসে তার 730 মেট্রিক টন ইউরিয়া সার পাওয়ার কথা, কিন্তু তিনি পেয়েছেন মাত্র 701 মেট্রিক টন। এই যে 29 মেট্রিক টন যে ঘাটতি, এটা শুধু তার একার নয়, সারা জেলার যে 94 জন ডিলার রয়েছেন এই ডিলাররা সকলেই এই যে কম পরিমাণ ইউরিয়া সার পাচ্ছেন বলে বাজারের এই সংকট দেখা দিয়েছে। তিনি আরও বলেছেন সারা দেশে প্রায় 1 লক্ষ মেট্রিক টন ইউরিয়া সারের ঘাটতি রয়েছে বলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। আরেকটি কথা তিনি বলেছেন যে আসলে এবার যে অবস্থা, এবার বন্যা কুড়িগ্রাম অঞ্চলে বন্যা হয়নি। বন্যা না হওয়ার কারণে কুড়িগ্রামের কৃষকরা এবার তারা চর দ্বীপচর সহ বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে ধান লাগিয়েছেন এবং এই ধান লাগার কারণেই যে সারের সংকটটা সৃষ্টি হয়েছে। রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, কুড়িগ্রাম থেকে ইউরিয়া সার সহ বিভিন্ন সারের সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজু মোস্তাফিজ। নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর, বাগেরহাট ও পাবনায় নানা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এলাকার লোকজন। বাগেরহাটে আজ সকাল সন্ধ্যা হরতাল পালন করছেন আন্দোলনকারীরা। রবিবার নতুন কর্মসূচির ঘোষণা করেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক MS আলম। কর্মসূচিগুলো হলো সোমবার সকাল সন্ধ্যা হরতাল, সরকারি অফিস আদালত বন্ধ, মঙ্গলবার ও বুধবার অর্ধবেলা হরতাল পালন হবে। বন্ধ থাকবে বাস, ট্রাক ও পরিবহন। তবে এ সময় দোকানপাট খোলা থাকবে, চলবে মোটরসাইকেল, রিক্সা, ভ্যান, চালু থাকবে জরুরি সেবা। অন্যদিকে ফরিদপুরেও রবিবার তৃতীয় দিনের মতো রেলপথ ও মহাসড়ক অবরোধ করা হয়, পরে সন্ধ্যায় তা প্রত্যাহার হয়। এ সময় অবরোধকারীরা জানান তাদের অন্যান্য কর্মসূচি চলবে। এছাড়া আসন্ন পুনর্বিন্যাসের দাবি পাবনাতেও চলবে বিক্ষোভ সহ নানা কর্মসূচি। হরতালের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, হরতালের কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আন্দোলনকারীরা কি মাঠে নেমেছেন কিনা এবং আজ তাদের আর কি কি কর্মসূচি রয়েছে সব মিলিয়ে একটু জানাবেন। তিশা, আপনি জানেন যে বাগেরহাটের যে সংসদীয় একটি আসন বিলুপ্ত করা হয়েছে তারই প্রতিবাদে কিন্তু ধারাবাহিক আন্দোলন চলছে। সে আন্দোলনের আজকে থেকে 3 দিনের হরতাল ঘোষণা করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সেই হরতালের আজকে কিন্তু প্রথম দিন এবং আজকে প্রথম দিন কিন্তু সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত এই হরতাল চলবে। তবে এই হরতালের আওতামুক্ত থাকবে লঞ্চ, ট্রলার, যে আপনার ভ্যান, রিক্সা, তারপর মোটরসাইকেল, এগুলো। আর মহাসড়কে কিন্তু বাস এবং পণ্যবাহী যে ট্রাক সেটি চলাচল কিন্তু বন্ধ থাকবে। আর যে বিষয়টি জানতে চেয়েছেন যে হরতালকারীরা মাঠে আছে কিনা, আমি কিন্তু সকাল থেকে দেখেছি তাদের কোথাও দেখা যায়নি এবং তারা কিন্তু এই মুহূর্তে এখনো কোথাও পিকেটিংও করেনি। আর যে বিষয়টি যে হরতালের আওতামুক্ত যে সমস্ত যানবাহন থাকবে, এটি কিন্তু গতকালকে তারা সম্মিলিত যে কমিটি রয়েছে, সর্বদলীয় সম্মিলিত কমিটি, তারা কিন্তু গতকাল সিদ্ধান্ত নিয়েছে যে জনদুর্ভোগ এড়াতে কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মহাসড়কে কিন্তু বাস এবং ট্রাক কিন্তু চলবে না, যার ফলে কিন্তু মোংলা বন্দরের যে ইপিজেড এবং মোংলা বন্দর থেকে যে সড়ক পথে পণ্য পরিবহন সেটি কিন্তু বন্ধ থাকবে। এছাড়াও কিন্তু মোংলা এবং বাগেরহাট জেলার 9টি উপজেলা থেকে ঢাকা বা খুলনা যাওয়ার জন্য যে পরিবহন ব্যবস্থা রয়েছে সেটিও কিন্তু বন্ধ থাকবে কার্যত, যার কারণে কিন্তু শুধুমাত্র এখানে ভ্যান যোগেই কিন্তু মানুষ দূর দূরান্তে যাওয়ার জন্য সকাল থেকে বের হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু যে ট্রলার ঘাটটি রয়েছে মোংলার, সেটি কিন্তু চলমান রয়েছে আজকে এবং ফেরিও চলাচল করছে, যার ফলে কিন্তু হরতালের যে প্রভাব সেটি কিন্তু এখনো পড়তে শুরু করেনি। তিশা। এনামুল, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে আছেন, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার মাধ্যমে দর্শকদের এই বিষয়ে আরও জানাতে পারবো। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী এনামুল হকের সাথে। উৎসব মুখর পরিবেশে চাকসু নির্বাচনে মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। রবিবার পর্যন্ত কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট 28টি মনোনয়ন বিক্রি হয়েছে। এরই মধ্যে ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রকাশ হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা।
মাহফুজ শুভ্রর প্রতিবেদনে বিস্তারিত। চাকসু ও হল সংসদের মনোনয়নপত্র বিতরণের জন্য বসানো হয়েছে আলাদা আলাদা বুথ। প্রথম দিনেই কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের মনোনয়ন নিয়েছেন আগ্রহী বহু প্রার্থী। প্রার্থীরা ৩০০ টাকা দিয়ে কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র ও ২০০ টাকা দিয়ে হল সংসদের মনোনয়নপত্র নিচ্ছেন। বাধ্যতামূলক করা হয়েছে ডোপ টেস্ট। ৩৬ বছর পর যখন চাকরি হচ্ছে আমি এই সুযোগটা মিস করতে চাইনি আর কি। তো যেহেতু আবার প্রথম সবার আগেই আমি মনোনয়ন নিয়েছি, এটা আসলে আরো বেশি আনন্দদায়ক। আমাদের হলের যে সমস্যাগুলো, বিশেষত আবাসনের যে সমস্যাগুলো, তারপর খাবারের যে সংকট, আমাদের এখানে ভালো রিডিং রুম নেই, আমাদের লাইব্রেরি নেই, এই বিষয়গুলো আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের প্রশাসনের কাছে উপস্থাপন করতে। মনোনয়ন বিক্রি শুরুর পর থেকে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা বলছেন ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের বঞ্চনা শেষ হবে। আমরা ভাবছি যে চাকসু মানে শুধু একটা ক্যাফেটেরিয়া যেখানে খাওয়া পাওয়া যায় 30 টাকার মোরগ পোলাও, কিন্তু না, এখন আমাদের আসন্ন চাকসু নির্বাচন নিয়ে আমাদের সত্যি অনেক এক্সপেকটেশন আছে। আর নির্বাচনী আমেজের কথা বলবো যে আমাদের ক্যাম্পাসে এখন হচ্ছে নির্বাচনী প্রচারণাটা ওভাবে শুরু হয় নাই, তো ওই জন্য কোনো আমেজই নাই বলা যায়। এদিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি আরো জানান, মনোনয়নপত্র দেওয়ার সময় নির্বাচন সংক্রান্ত কিছু নির্দেশনাও দেওয়া হচ্ছে। গার্ডিয়ান হিসাবে, শিক্ষক হিসাবে আমি বলবো যে বাবারে ইয়ে করো না, এই কাটাকাটি করো না। কাটাকাটি না করতে হলে একটা ফর্ম ফিল আপ করার আগে একটা ফটোকপি করে একটা ড্রাফট করো। মনোনয়নপত্র বিক্রি চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। এটি জমা দেওয়ার পর আগামী বৃহস্পতিবার হবে যাচাই বাছাই। 21 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা, আর নির্বাচন 12ই অক্টোবর। মাহফুজ শুভ্র, 71, চট্টগ্রাম। রাকসু নির্বাচনে ব্যালট নম্বর পেলেন প্রার্থীরা। রবিবার সিনেট ভবনে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর দেন নির্বাচন কমিশন। এদিকে রবিবার স্বতন্ত্র শিক্ষার্থীদের একটি প্যানেল ও একটি জোট আত্মপ্রকাশ করেছে। মেহেদি হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। সিনেট ভবনে এক ছাদের নিচে রাকসু নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীরা। উদ্দেশ্য নিজেদের পদের বিপরীতে ব্যালট নম্বর বুঝে নেয়া। এক এক করে প্রার্থীদের নাম ডাকেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় প্রার্থীদের ব্যালট নম্বর। এ সময় একে অপরের প্রতি তৈরি হওয়া সৌহার্দ্যে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। আমার খুবই ভালো লাগছে, কারণ প্রথমত লাকি 7 আর CR7। আগামী 25 সেপ্টেম্বর শিক্ষার্থীরা 5 নং ব্যালটের রায় দিয়ে তাদের আমাকে ভিপি পদে নির্বাচিত করবেন। আমরা চাচ্ছি যে এই আমেজপূর্ণ পরিবেশে যেভাবে আমরা ব্যালট নাম্বার নিচ্ছি, নির্বাচনটাও এরকম আমেজপূর্ণ পরিবেশে আমরা করব ইনশাআল্লাহ। এদিকে দুপুরে ক্যাম্পাসের পরিবহন মার্কেট চত্বরে সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশ করে প্রচার ও নির্বাচনী অধিকার রক্ষার্থে স্বতন্ত্র প্রার্থীদের জোট ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স। আমরা স্বতন্ত্র প্রার্থীরা প্রচলিত প্যানেলের বাইরে যে জোটবদ্ধভাবে প্রচারণা ও আমাদের আওয়াজকে পৌঁছানোর উদ্দেশ্যে ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স নামে আমরা একটি নাম ঘোষণা করছি। আমরা আমাদের নিজস্ব মেধা, আমাদের পরিশ্রমের মাধ্যমে, আমাদের ইশতেহারের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে চাই। অন্যদিকে অরাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড ফর রাইটস প্যানেল ঘোষণা করেন আরেক দল স্বতন্ত্র প্রার্থীরা। ভিপি, জিএস, এজিএস প্রার্থী না দিলেও প্যানেলে 11 জন বিভিন্ন সম্পাদকীয় পদে প্রার্থী দিয়েছেন তারা। প্রত্যেকেই আমরা যোগ্য এবং একটা এক্সপার্টাইজ জায়গা থেকে আমরা নির্দিষ্ট কিছু পদে আমরা দাঁড়িয়েছি। যেহেতু আমরা এক্সপার্টাইজ জায়গা থেকে দাঁড়িয়েছি, এই জন্যই মূলত আমাদের ভিপি, জিএস, এজিএস নাই। নারীদের অধিকার বাস্তবায়ন এবং নারীদের সাইবার বুলিং এবং ব্যাশিং থেকে প্রতিরোধ সেল গঠন করা এবং নারীদের সকল যৌক্তিক দাবি আদায়ে আমাদের প্যানেল কাজ করবে। রাকসু নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ব্যালট নম্বর পাবার পর এখন নির্বাচনী প্রচারে নামবেন প্রার্থীরা। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। দাদনের জালে জড়িয়ে বরিশালের জেলেরা। বংশ পরম্পরায় চলে আসা এই ঋণের ঘানি জেলেদের টানতে হয় আমৃত্যু। আবার মহাজনের চড়া সুদের দাদন ও বেসরকারি সংস্থার ঋণ নেওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নেই তাদের। ঋণের এই বোঝায় আটকে গেছে জেলেদের জীবনের মান উন্নয়ন। বিধান সরকারের প্রতিবেদন। রীতি অনুযায়ী যে মহাজনের কাছ থেকে দাদন নেওয়া হবে তার কাছেই বিক্রি করতে হবে মাছ। প্রতি 1000 টাকা বিক্রিতে মহাজন সুদ বাবদ কেটে নেন 100 টাকা করে, আর বছর শেষে পরিশোধ করতে হয় আসল টাকা।
প্রাকৃতিক দুর্যোগ, রোগ শোক এসব কারণে অনেক জেলেই ঋণের টাকা পুরো জীবন ধরে শোধ করতে পারেন না। এজন্য বাবার মৃত্যুর পর ছেলেকে টানতে হয় ঋণের ঘানি। যে দুদিন আমি জীবিত আছি সে দুদিন তো দিতে হবে। আমার পোলাপান থাকলে এরা আমাকে নদীর ব্যবসা করে, তাই এগোও দিতে হবে। আমি আরব বেড়াতে দিয়ে 25,000 টাকা আনছি, সে মাছ বেচলে 1,000 টাকা বেচলে 100 টাকা নেয়, আর 25,000 টাকা তারে দেওয়া লাগবে আমার। দাদনের টাকা দাদন আরো বাজাই দিয়েছি, এত দিতে পারিনি। সংসার সন্তান সহ জেলেদের জীবন আটকে গেছে ঋণের এমন বোঝায়। সংসারে অভাব দেখি তো কিস্তি উড়াই, এই জাল সুতো করা লাগে। স্যার ঋণ মুক্ত হইতে পারি না, কিস্তির পর কিস্তি উড়াই দিয়ে ওই জালের পর জাল করতে থাকি। ওই জাল নদীতে গেলে যাই গিয়া আবার ফিরিয়ে আবার চালানো লাগে। দাদন ব্যবসায়ীরা বলেন এই ব্যবসায় তাদের লাভ লোকসান দুইই আছে। তাদের অভিযোগ অনেক সময় ঋণের টাকা শোধ না করেই পালিয়ে যায় জেলেরা। জেলে টাকা দিছি, জেলে পালাই গেছি, তখন টাকা আমার যে যদি ওরা আবার কোনোদিন দেশে ফিরে এসে কারবার করে, হয়তো আমাদের সাথে কারবার করে 10 টাকা ইনকাম করি, নষ্ট তুই পালাই গেলে টাকা মাইর। অনেক জেলে 1 বছর পর আইয়া জাল পাইবে, কয় ভাই জাল পামু কি করম, টাকা পয়সা তো নিয়েছি আমাদের দেন, জাল করে করো করে 2টা পাইলে মাছ লই আমরা পেয়েছি। দাদন নেয়া ছাড়া জেলেদের কোনো উপায় নেই বলে জানান সমাজসেবীরা। এতে করে আয়ের 3 ভাগের 2 ভাগই দাদন শোধে ব্যয় হয়। একদিকে দাদন, একদিকে ওরা লোন করে, আবার ওই যে গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক বিভিন্ন লোন করে, ওই দিয়ে তারা দাদনের টাকা দিয়ে ওদেরকে দাদনও দেয়, ওই টাকা দিয়ে লোন ওষুধ করে, যে জন্য ওদের খুবই কষ্ট হইতেছে। এই যে কষ্টটা রোধ করতে হলে সরকারিভাবে যদি একটু অনুদান আসে, অনুদান ওরা পায়, তাহলে হয়তো এই জিনিসটা রোধ করা যাবে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা জানান, দাদন দেয়া মহাজনদের রেজিস্ট্রেশন নেই বলে তাদের আইনের আওতায় আনা যায় না। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করা হয়, তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তারা যেন বিকল্প কিছু করে খেতে পারে, সেই জন্য আমরা রিক্সা ভ্যান দেওয়া বা এই যে গৃহপালিত গরু ছাগল দেওয়া, এগুলো থেকে যেন অল্টারনেটিভ একটা ইনকাম জেনারেট করতে, এগুলা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করতেছি। সরকারি তালিকায় জেলায় 85,383 জন জেলে নিবন্ধিত থাকলেও এর বাইরে রয়েছেন লাখো জেলে। এর প্রায় 90% জেলেই ঋণের জালে জড়িয়ে। বিধান সরকার, 71, বরিশাল। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আপনি একটু জানাবেন যে দাদনের জাল থেকে জেলেদের পরিত্রাণের উপায় কি, এবং দাদন নেয়া ছাড়া কিভাবে জেলেদের জীবনমান উন্নয়ন করা যায় সে বিষয়ে মৎস্য অধিদপ্তরের পরিকল্পনা কেমন দেখতে পাচ্ছেন, আপনার কারোর সাথে কথা হয়েছে কিনা, সব মিলিয়ে একটু জানাবেন। আপনাকে বলতে পারি যে দাদন এই প্রথাটা বছর পর বছর, মানে বছর পর বছর, দশকের পর দশক ধরে বা যুগ যুগ ধরেই চলে আসছে। যে কথাগুলো আসলে জানা যায় যে যখনই আসলে জেলেরা মাছ ধরতে যায় বা তার ওই সময় থেকেই আসলে দাদনের এই মহাজনী প্রথাটা শুরু হয়। এবং বিশেষ করে গ্রামাঞ্চলে যেসব জেলেরা পল্লী অঞ্চলে থাকে, জেলে পল্লীগুলোকে আমরা দেখেছি যে এদের যেন অনাহার, অভাব, এইগুলো যেন এদের লেগেই আছে। কারণ আপনি জানতে পেরেছেন যে এই জেলেদের যে দাদন যে যারা নেয় এবং এবং যে আয় করে তার 3 ভাগের 2 ভাগই এই দাদনের শোধ বা মহাজনের শোধ বা বিভিন্ন ধরনের এনজিওর বা শোধ বা দিতেই তাদের চলে যায়, এবং এর ফলে তাদের জীবন মানের কোনো উন্নয়ন ঘটে না। তবে মৎস্য বিভাগ থেকে যে কথাগুলো জানতে পেরেছে, তারা এর আগেও আমরা দেখেছি যে মৎস্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প নেওয়া হয়। বিশেষ করে প্রণোদনার সময় প্রণোদনা দেওয়া হয়, জেলেদেরকে চাল দেওয়া হয় যখন মাইলিস্ট রক্ষা বা আপনার যে রক্ষার জন্য যে নিষেধাজ্ঞার সময় থাকে সে সময় প্রণোদনার চাল দেওয়া হয়। তবে সে চালও জেলেদের বা যে পরিবারগুলো প্রয়োজন হয় সে তুলনায় অপ্রতুল। তবে তারা, আমরা মৎস্য বিভাগ থেকে আরো দেখেছি, তারা কিন্তু এই বিকল্প সময় বিকল্প আয়ের ব্যবস্থা হিসেবে তারা ভ্যান, রিক্সা, তারপর আপনার গবাদি পশু বা এগুলো দেওয়া হয়। তবে এগুলো কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যে জেলেদের যা চাহিদা, মানে একটি সংসার বা মেটানোর জন্য যে ধরনের আসলে উপকরণ প্রয়োজন বা যে ধরনের সাপোর্ট প্রয়োজন, সেই ধরনের সাপোর্ট কিন্তু তারা আসলে পাচ্ছে না। এবং মৎস্য বিভাগের পক্ষ থেকে তারাও বলছে যে এই ধরনের প্রকল্পগুলো আরো প্রসারিত করা কথা। এর আগে আমরা দেখেছি ওয়ার্ল্ড ফিশের পক্ষ থেকে যে জেলে পল্লীগুলোতে আপনার হস্তশিল্প তৈরির জন্য নারীদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো এবং তারা বিভিন্ন ধরনের আপনার পুতুল বা খেলনা এই জাতীয় তৈরি করতেন ঠিক এই সময়, এবং তারা বিশেষ করে বর্ষা বা মৌসুমের সময় বা নিষেধাজ্ঞা পিরিয়ডের সময়, এবং সেই পুতুল বা অন্যান্য যে উপকরণগুলো সেগুলো তৈরি, সেগুলো বিক্রি করতো তারা বিভিন্ন জায়গাতে। এবং এই সেই প্রকল্পটি কিন্তু এখন আর নেই। আমরা জেলেদের সাথে সেই পল্লী ঘুরিয়ে কথা বলেছি, সেই প্রকল্পগুলো এখন নেই। তবে মৎস্য অধিদপ্তরের সরকারের পক্ষ থেকে যে প্রকল্প রয়েছে তারা গবাদি পশু এবং আপনার ভ্যান, রিক্সা এগুলো দিয়ে থাকেন। তবে সেক্ষেত্রে জেলেরা
বলছেন যে তাদের যে এই বিষয়গুলো জীবনমান উন্নয়নের ক্ষেত্রে তাদের জন্য, যেমন আপনাকে বলতে পারি যে বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে, কৃষকদের জন্য কৃষি ব্যাংকের সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, সেটি চলমান আছে। কিন্তু এই যে মৎস্য এবং প্রাণী সম্পদ বিভাগের জন্য তাদের জন্য যদি আলাদা একটি ব্যাংক তৈরি করা হয় তাহলে কিন্তু জেলেরা কিন্তু উপকৃত হয়। এবং জেলেরা বলছেন যে তারা এই দাদনের জালে একেবারে জড়িয়ে, কেউ কখনো পালিয়ে যায়। আমরা যখন তাদের সাথে কথা বলেছি, তাদের জীবন মান, সে দারিদ্র ক্লিষ্ট এবং তাদের যে ব্যথা এইগুলো আমরা শুনেছি। এবং বিশেষ করে এক মায়ের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তার সন্তানকে ঠিক মতো স্কুলে পাঠাতে পারেন না, এবং স্কুলে না পাঠাতে পারার ফলে তাদের শিক্ষা ঠিকভাবে পাচ্ছে না। এবং বিশেষ করে টিউশন করার ক্ষেত্রে যে টিউশন ফি দেওয়ার যে একটা বিষয় থাকে, সেই টিউশন ফিও জেলার পরিবারের সদস্যরা দিতে পারে না, যার ফলে এই যে সন্তানরা পড়ালেখা করে না, তারা ঠিক প্রাথমিক বিদ্যালয়ে গিয়েই ঝরে পড়ে এবং তারা বাবা মায়ের সাথে মাছ ধরার কাজে নিয়োজিত হয়। আমরা এরকম অনেক শিশু দেখেছি এই জেলে পল্লীগুলিতে। তো তাদের এই ক্ষেত্রে যে সমাজসেবী বা যাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে এদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে এবং সহজ শর্তে ঋণ দেওয়া হলে এবং তারা কিন্তু এই ঋণের জালের আটকা থেকে বের হয়ে আসতে পারবে। কারণ আপনি জানেন যে এখানে কিন্তু 1000 টাকায় 100 টাকা মহাজনকে দিতে হয়, এবং তারপর বছর শেষে কিন্তু তার আসল টাকা থেকে যায়। এই যে তারপরে যা এনজিও থেকে সেই যে এদের যে জীবন চক্রটা এরকম যে একবার ঋণের জালে যদি জড়িয়ে পড়ে তাহলে কিন্তু আর বের হতে পারে না। তখন তাকে ফের এই মহাজনের কিস্তি পরিশোধ করার জন্য অন্য একটি সংস্থা থেকে ঋণ নিতে হয়, নতুবা আরেক মহাজনের কাছে ধার করতে হয়, এবং যার ফলে আমরা দেখেছি কোনো জেলে পালিয়েও বেড়ায় এবং তারা এলাকা ছেড়ে চলে যায়। এই হলো যে আপনার এই যে দাদনের যে ভয়াবহ চিত্র, এই চিত্র থেকে সত্যি রক্ষা পেতে হলে তাদেরকে সরকারের নজর দেওয়া হবে বা উচিত, এবং সহজ শর্তে ঋণ দিলে পর এই জেলেরা রক্ষা পাবে। বিধান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরিশালের জেলেদের চলমান জীবনমান সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার। হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে 3 থেকে 4 টাকা। আমদানিকারকরা জানান, চাহিদার তুলনায় আমদানি বাড়ায় দাম কমছে। সরবরাহ ঠিক থাকলে দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে জানান পাইকাররা। আর কাস্টমস কর্তৃপক্ষ বলছে, আমদানি চাল বাজারজাত করার জন্য দ্রুত ছাড় করা হচ্ছে। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের বাজারে চালের দাম ঊর্ধ্বগতির কারণে বাজার নিয়ন্ত্রণের জন্য ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। 12ই আগস্ট থেকে চাল আমদানি শুরু করেন আমদানিকারকরা। শুরুতে 40 থেকে 50 ট্রাক চাল আমদানি হলেও এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 100-র ওপর। আমদানিকারকরা জানান, এই বন্দর দিয়ে নন বাসমতি জাতের স্বর্ণা 5 ও সম্পা কাটারি চাল আমদানি হচ্ছে, কিন্তু তুলনামূলক পাইকার পত্র না আসায় লোকসানে চাল বিক্রি করতে হচ্ছে। এই মুহূর্তে ইন্ডিয়াতে যে দামটা, সেই দামে আমরা যদি চাল কিনে নিয়েছি আমাদের পড়তে হচ্ছে না। এখন আমরা মোটামুটি সব ইম্পোর্টারই, আমার জানা আমাদের সব ইম্পোর্টারই একটু ঘাটতির দিকে, মানে লসের দিকে। মানে চালের বাজার স্থিতিশীল না হওয়া তো মনে হয় না আর যে চাল মানুষ আমদানি করবে এখন এই মুহূর্তে। আর পাইকাররা বলছেন, সরবরাহ ঠিক থাকলে দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে থাকবে। মোটামুটি যা আছে বাজার, তারপরও কম আছে, হয়তো বাজার আরো কমতে পারে। মালের আমদানি বেশি, কিন্তু আমরা ক্রেতা কম। ভালো জিনিসের ভালো দাম, হোয়াইটগুলো যেটা আছে ভালো ব্র্যান্ডের মাল, এগুলো মালও ভালো, দামে ভালো। 69 টাকা, দেখলে একটু কম দামি মাল আছে, পালকি, ক্যাঙ্গারু, এগুলো দাম কম, 64-65 টাকা কেজি। হিলি স্টেশন কর্মকর্তা জানান, ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে 12ই আগস্ট। এখন পর্যন্ত 949টি ভারতীয় ট্রাকে 40,319 টন চাল আমদানি হয়েছে। পোর্টে প্রবেশ করার সাথে সাথে আমাদের যে কাস্টম সংক্রান্ত যে কর্মগুলো, যেমন আপনার বিএল দাখিল, বিল অফ এন্ট্রি, পরীক্ষণ, শুল্কায়ন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কার্যগুলো করে আপনার পণ্যটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি, যাতে বাজারে দামের যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় এবং স্থিতিশীল থাকে, পাশাপাশি আমাদের রাজস্ব যাতে আদায় হয়। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম কমেছে 3 থেকে 4 টাকা। আগে যে চাল 69 থেকে 71 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা এখন বিক্রি হচ্ছে 65 থেকে 66 টাকায়। শাকিলা শম্পা, 71। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগরের বারিক বিল্ডিং মোড় থেকে বন্দর ভবন পর্যন্ত পদযাত্রা ও বন্দর ভবনের গেইটে শ্রমিক গণসমাবেশ শেষে পদযাত্রা করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এ সময় বক্তারা বলেন,
এনসিটির মতো আধুনিক ও লাভজনক স্থাপনা বিদেশি কোম্পানির ডিপি ওয়ার্ল্ড ও লালদিয়াচর বিদেশি মার্কস কোম্পানির হাতে তুলে দিলে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হবে। দেশের গুরুত্বপূর্ণ বন্দর এনসিটি হস্তান্তর জুলাই আগস্ট বিপ্লবের চেতনা পরিপন্থী। বন্দর নিয়ে ষড়যন্ত্র বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি। দর্শক, যেমনটি বলছিলাম, হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ। আরিফ, আপনি তো সেখানে আছেন, একটু জানাবেন হিলি স্থলবন্দর দিয়ে এখনো পর্যন্ত কি পরিমাণ চাল আমদানি করা হয়েছে এবং এছাড়া আমদানি বাড়ায় চালের দাম কমেছে বলে দাবি করা হচ্ছে। আমদানিকারক ও পাইকারিরা এই ক্ষেত্রে খুচরা বাজারে কি চিত্র দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে একটু জানাবেন। তিশা, ধন্যবাদ আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আসলে আপনি যেটা বলছেন যে হিলি স্থলবন্দর দিয়ে গত 12 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর অর্থাৎ গতকাল পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি হয়েছে ভারতীয় টাকে 1948 টাকা 84,021 মেট্রিক টন চাল। আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি তিশা, যে আসলে হিলি স্থলবন্দরতে গত কয়েকদিনের তুলনায় কিন্তু চালের আমদানিটা অনেকটাই বেড়ে গেছে। যেখানে আগে প্রতি দিন 50 টাকা আমদানি হতো, সেটি এখন কিন্তু প্রতিদিনই প্রায় 110 থেকে 115 টাকা আমদানি হচ্ছে। তবে আমদানি বাড়াই কিন্তু চালের দামটা কমে গেছে কেজিতে 3 থেকে 4 টাকা। পাইকারি হারে যেটি কয়েকদিন আগে বিক্রি হয়েছিল 69 থেকে 71 টাকা, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 64 থেকে 67 টাকা কেজি দরে। তবে এ বিষয়ে আমি আমদানিকারকের সঙ্গে যেটি কথা বলেছি, আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে আমদানি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে, সেই তুলনায় কিন্তু তারা ক্রেতা পাচ্ছে না, ক্রেতা সংকট দেখা দিয়েছে। চালের দাম কমার কারণে কিন্তু তাদের বেচা বিক্রি তেমন একটা হচ্ছে না, কমে গেছে। তবে আমি আরেকটি বিষয়, আপনি যেটি বলছেন যে আসলে খুচরা বাজারের প্রভাব, আমি খুচরা বাজারে গিয়ে যেটি দেখতে পেরেছি যে আসলে প্রতি কেজি চালের দাম 3 থেকে 4 টাকা পাইকারি হারে কমলো। ক্রেতারা, সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে আসলে গত কয়েকদিন আগে যে চালের দামটা বৃদ্ধি পেয়েছিল সেটি হয়তো 2-3 টাকা কমছে, কিন্তু আসলে তাদের যেটা দাবি যে আসলে যে হারে চালের দাম প্রতিদিন যে তাদের চালটা খাইতে হয়, সেটি যদি দামটা 50 থেকে 55 টাকার মধ্যে কিনতে পারতো, সেক্ষেত্রে তারা অনেকটাই স্বস্তি জীবনযাপন করতে পারতো বলে তারা আমাকে জানিয়েছেন। সেই ছিল হিলি স্থলবন্দরের চালের সর্বশেষ পরিস্থিতি। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, হিলি স্থলবন্দর থেকে চাল আমদানির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সামিউল ইসলাম আরিফ। নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে তিতাস কর্তৃপক্ষ। রবিবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানে নিউ হাজীগঞ্জ এলাকার 2টি শিল্প কারখানায় অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে। পরে প্রতিষ্ঠানগুলোর গ্যাস সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়। এ সময় আনুমানিক 200 ফুট জিআই পাইপ জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোনো মালিক পক্ষ উপস্থিত না থাকায় তাৎক্ষণিক জরিমানা করা সম্ভব হয়নি। এখানে আমরা 2টি ফ্যাক্টরি থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সমর্থ হয়েছি। ঘটনাস্থলে আমরা কাউকে পাইনি। আমরা স্থানীয় পর্যায়ে একটি তদন্ত করে যারা জড়িত মালিক তাদের নামে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা করব। এছাড়া তাদের কিছু এবং আমাদের যে মনিটরিং টিম আছে তারাও দেখবে এবং ঘটনাস্থলে পেলে যাতে আমরা তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে পারি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোংলার দৃষ্টি প্রতিবন্ধী ঐতি রায়কে উচ্চশিক্ষা সহায়তা দেওয়া হয়েছে। চিরা ইউনিয়নের হলদি বুনিয়ার বালুর মোড় এলাকায় ঐতি রায়ের বাড়িতে গিয়ে এই সহায়তা পৌঁছে দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি ঐতির লেখাপড়ায় খোঁজ খবর নেন। পরে তারেক রহমানের পক্ষ থেকে দেয়া নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ সময় তার সাথে উপজেলা বিএনপির নেতাকর্মী ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। দৃষ্টি প্রতিবন্ধী ঐতি রায় এবছর মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সে লেখাপড়া ছাড়েনি। বর্তমানে ঐতি মোংলা সরকারি কলেজের মানবিক বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। নেত্রকোনার দুর্গাপুর অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এতে জয়ী হয় বন্দকাটুরিয়া একাদশ দল।
রবিবার বিকেলে বামনপাড়া মাঠে এই খেলার উদ্বোধন করেন কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। আর ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বন্দুক কাটোয়ারি একাদশ ও বহেড়াতলী একাদশ। নির্ধারিত সময়ে 2-2 গোলে ড্র হয় খেলা গড়ায় টাই ব্রেকারে। এ সময় 4-3 গোলে জয়ী হয় বন্দুক কাটোয়ারি একাদশ। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। টাঙ্গাইলের কালিহাতীতে সূচনা কালিহাতী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার RS পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাংলা ইউনিয়ন দল ও গোপালপুর দল মুখোমুখি হয়। এ সময় নির্ধারিত 90 মিনিটে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাই ব্রেকারে গড়ায়। এতে গোপালপুর দল জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। ওর আয়োজকের প্রধান পৃষ্ঠপোষক মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল বিজয়ী দলের হাতে 1 লক্ষ টাকা ও রানার্স আপ দলের হাতে 50,000 টাকা পুরস্কার সহ 2টি ট্রফি তুলে দেন। এই যে আমাদের ইয়াং জেনারেশন তারা যে খেলাতে ফিরলো, এটা যদি প্রতি বছর আমরা একটা করে টুর্নামেন্ট এখানে আয়োজন করি তাহলে এটাই থাকবে সবার প্রত্যাশা। একই সাথে তারা সবাই খেলা ফিরবে। একই সাথে আমি এই যারা এটা আয়োজন করেছেন সেই প্রফেশনালদেরকে নিয়ে এবং কালিহাতীর আরও যারা খেলোয়াড় আছেন তাদেরকে নিয়ে আমরা নতুন নতুন টিম তৈরি করব, আমরা ফুটবলের একাডেমি তৈরি করব এবং আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা দিব যাতে করে আমরা বাংলাদেশের মধ্যে কালিহাতী আবারও একটা ফুটবলের ঐতিহ্য ফিরে পায়। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।